This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলা আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে মর্নিং সুপার প্রাইম টাইমে। সকাল 11টা মানে আপনারা জানেন 11টা 11। কিন্তু এই মুহূর্তে যেই খবর আপনাদের জানাবো সেটা দেখলে একটু অবাকই হবেন। তার কারণ একটা পোস্ট, গতকালের ঘটনা, যে ঘটনা লজ্জাজনক, নক্কারজনক, যাই বলি না কেন বিশেষণের অভাব পড়ে যাবে। এই ঘটনায় যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এই মনোজিৎ মিশ্র তিনি 14ই অগস্ট 2024, দিনটা নিশ্চয়ই প্রত্যেকের স্মরণে আছে। সেদিন তিনি একটা ফেসবুক পোস্ট করেন। সেই ফেসবুক পোস্টটা এইমাত্র আমি দেখছিলাম। সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলার অগ্নিকন্যা বলে একটা আগুনের ইমোজি। তারপর তিনি লিখেছিলেন ধর্ষকের ফাঁসি চাই, নাটক নয় বিচার চাই, অবিলম্বে বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। এই পোস্ট আমি আমার মোবাইল ফোনে দেখছিলাম, কিন্তু আপনাদের একটু বড় করে দেখাবো। বিগ বলেন পিসিআরকে বলবো একবার বড় করে দেখাতে। এই দেখুন যে পোস্টের কথা বলছিলাম, তিনি এই পোস্টটি করেন 16ই অগস্ট 2024। 16ই অগস্ট 2024 পোস্টে কি লেখা? বাংলার অগ্নিকন্যা, ধর্ষকের ফাঁসি চাই, নাটক নয় বিচার চাই, অবিলম্বে বিচার চাই, দোষীদের ফাঁসি চাই, হ্যাশট্যাগ ধর্ষকের ফাঁসি চাই। এই পোস্ট কার? মনোজিৎ মিশ্র। কে মনোজিৎ মিশ্র? গতকাল যে ঘটনা, গতকাল যার নাম সবার সামনে আসে 2024 অগস্টে তার এই পোস্ট। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, কসবা ল কলেজের ঘটনায় 3 জনকে গ্রেফতার করে আমরা জানি, এবং সবার আগে যে নামটা উঠে আসছে মূল অভিযুক্ত বলে যাকে জানা যাচ্ছে মনোজিৎ মিশ্র। এই মনোজিতের বিবেকের দংশনের ছবি তো আমরা এর আগেই একটু দেখে ফেললাম। এই যে তার এই পোস্ট, তার মানে এই পোস্টে একটা মানবিকতার ছাপ রয়েছে। তাহলে কি তিনি স্বীকার করবেন? কি মনে হচ্ছে? সুমন শোনা যাচ্ছে না? সুমনের কথা কোনো কারণে শোনা যাচ্ছে না। আপনাদের আরো একবার সেই পোস্ট আমরা দেখাচ্ছি। মনোজিৎ মিশ্র, এই মনোজিৎ মিশ্র আপনারা জানেন মূল অভিযুক্ত কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত। তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের তিনি অন্যতম নেতা। তার এই পোস্ট, সেই পোস্টের ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই পোস্ট মনোজিতের বিবেকের একটা প্রতিচ্ছবি বলা যেতে পারে, কারণ তিনি ধর্ষকের ফাঁসি চাই বলছিলেন, কিন্তু এখন ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত তিনি। ফলে একটু অ্যাম্বিগুইটি, একটু দ্বৈত সত্তা সামনে চলে আসছে না? দেখো, এই মানবিকতা, এই বিবেক উবে গিয়েছিল যখন এই নৃশংস অভিযোগ এসেছে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। আমরা না সুমন, কোনো কারণে একটু অডিও প্রবলেম হচ্ছে। সুমন, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? তোমার কথা খুব ক্লিয়ারলি আসছে না। আমি আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। আমি পিসিআরকে বলবো সুমনের সঙ্গে আরও একবার যোগাযোগ করতে। তবে আপনাদের এই মুহূর্তে যে পোস্ট দেখাচ্ছি 16ই অগস্ট, 16ই অগস্ট এই পোস্ট করেন মনোজিৎ মিশ্র। যে মনোজিৎ মিশ্র কসবার আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার অভিযোগের মূল অভিযুক্ত, মূল অভিযোগ যার বিরুদ্ধে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এই মনোজিৎ মিশ্র, এই মনোজিৎ মিশ্র তাদের অন্যতম। এই মনোজিতেরই একটা ফেসবুক পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে ফেসবুক পোস্টে 2024 সালের মানে গত বছর 16ই অগস্ট, বুঝতেই পারছেন, সেই 16ই অগস্টে তিনি এই পোস্টে লেখেন ধর্ষকের ফাঁসি চাই। যে বিবেক তার সেদিন জাগ্রত ছিল, যদি এই ঘটনার সত্যতা বিচার হওয়ার পর তার সেই বিবেক গেল কোথায়? এই নিয়ে কথা বলছিলাম সুমনের সঙ্গে। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে। সুমন, প্লিজ কন্টিনিউ। দেখো, এই বিবেক মানবিকতা সব উবে গিয়েছিল যখন তার মূল অভিযোগ তার বিরুদ্ধে আসে, এবং যেটা দেখা যাচ্ছে যে 14ই আগস্ট অর্থাৎ তিলোত্তমার ঘটনার সময় সে বলছে যে ধর্ষকের ফাঁসি চাই, তারপরে গণধর্ষণের অভিযোগ, তার বিরুদ্ধে সে প্রাইম সাসপেক্ট, মূল অভিযুক্ত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আমরা যদি ভিকটিমের বয়ান দেখি, সেখানে ছত্রে ছত্রে অমানবিকতার প্রতিচ্ছবি। বারবার করে ভিকটিম বলেছে আমাকে রেহাই দাও, পা ধরেছে, কিন্তু তারপরেও তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। বাইরে দুজনকে পাহারায় দাঁড় করিয়ে সিকিউরিটি রুমে দরজা বন্ধ করে গণধর্ষণ করা হয়েছে, তেমনটাই তার অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যে একবার বলছে আমি ধর্ষকের ফাঁসি চাই, সে কি করে ধর্ষণ করতে পারে? এই অভিযোগ যখন উঠছে তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে দ্বৈত সত্তার কথা তুমি বলছিলাম, আমি বলবো মানবিকতা দানবিকতায় পরিণত হয়েছে। এবং তারপরে কিন্তু এই ঘটনা ঘটেছে, নির্যাতিতার বয়ান অনুযায়ী এটা কিন্তু পরিষ্কার। একদমই তাই। সুমন, তোমার সঙ্গে থাকো। আমরা যে পোস্ট দেখালাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে মনোজিৎ মিশ্রর পোস্ট।
আসলে অনেকগুলো বিষয় সামনে আসে এই ধরনের ঘটনা ঘটলে, অনেকগুলো বিষয়ে আরো একটু আলো ফেলে দেখতে হয়, আমরা সেই কাজ চালিয়ে যাব। কলেজে কলেজে নির্বাচন ছাড়াই ইউনিয়ন রুম শাসকের দখলে চলে গিয়েছে। এ খবর একটা কলেজে নয়, এ খবর একটার পর এক কলেজে দেখতে পাওয়া যাচ্ছে। কসবার কলেজ কাণ্ডের পর কলেজে কলেজে কোট আনকোট এই সব দাদাদের, এই ধরনের দাদাদের দাদাগিরির ছবি। প্রত্যেক কলেজের দায়িত্বে বহিরাগত টিএমসিপি দাদা, দাদার নির্দেশ ছাড়া একটি পাতাও নাকি সেখানে নড়ে না। আপনাদের এর আগেও দেখিয়েছিলাম যোগেশ চন্দ্র চৌধুরীর কলেজ, আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, চিত্তরঞ্জন কলেজ, কোথাও সাব্বির দা, কোথাও বাপ্পা দা, কোথায় দেবুদা, এই দাদাদের দাদাগিরি। আমার সহকর্মী সুমন আরও একবার রয়েছেন আমার সঙ্গে। সুমন, দুটো বিষয় আমি এক্ষেত্রে বলবো। এক হচ্ছে যে কলেজ, সে কলেজের শাসক দলের ছাত্র সংগঠনের দখলে থাকবে, সেটা অনেকাংশে প্রভাব, ক্ষমতা ইত্যাদি একটা জাস্টিফাইড কিছু ন্যারেটিভ তৈরি করা যেতে পারে, কিন্তু বহিরাগত দাদারা সেখানে এসে দাদাগিরি চালাবে, এইটা কাইন্ড অফ হুজ্জুতি নয়? দেখো, জাস্টিফিকেশন কোনোভাবেই আসছে না। তার কারণ এই কলেজগুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। হিসেব মতন কোনো কলেজে বৈধ নির্বাচিত ছাত্র সংসদ নেই। ইউনিয়ন রুম কার দখলে থাকবে এটা বলা যায় না। তার কারণ যেহেতু ইলেকশন হয়নি, 2020 সালের পর যাদবপুর প্রেসিডেন্সিয়াল ইলেকশন নেই, 2017 পরবর্তী ক্ষেত্রে কিন্তু অন্যান্য রাজ্যের কলেজগুলোতে ইলেকশন হয়নি, 2019-এও হয়নি। তাহলে কি করে বলা যেতে পারে যে এই কলেজের ইউনিয়ন রুমগুলো তাদের দখলে থাকবে? কিন্তু তারপরেও এই শাসক দলের টিএমসিপি নেতা যে কলেজের পাস আউট, যে কলেজের সঙ্গে তার দীর্ঘদিনের কোনো সম্পর্ক নেই, তার অঙ্গুলি হেলো নেই কলেজ চলে, প্রিন্সিপালরা ভয়ে থাকেন, সুমন লুকিয়ে থাকেন। সুমন, একটা বিষয় জিজ্ঞেস করি, সুমন একটা বিষয় আমি জিজ্ঞেস করি। এই মুহূর্তে ধরো যারা তোমার আমার কথা শুনছে, বা তুমি যেরকমটা বললে যে দিনের পর দিন এই ইলেকশন হয়নি, কেন হয়নি এই প্রশ্ন তুমিও এর আগে বারবার করেছো, এর উত্তর কি মিলেছে? ইলেকশন দিনের পর দিন কেন হয়নি? গাজুয়ারির কারণে না অন্য কোনো কারণ তারা দেখান? দেখো, সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে এই হবে, এই হয়ে গেল, এই কয়েকদিনের মধ্যে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করছে শিক্ষা দপ্তর, এই কথা শিক্ষামন্ত্রীর কাছ থেকে বারবার আমরা শুনেছি, কিন্তু নির্বাচন হয়নি। এবং নির্বাচন না হওয়ার ফলে এই কলেজগুলোর আধিপত্য চলে গিয়েছে এই বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ দাদাদের কাছে, যাদের উপর প্রিন্সিপাল কথা বলতে পারেন না। তারাই কলেজের অলিখিত প্রিন্সিপাল, তারাই কলেজের অলিখিত নির্ণায়ক। নাম ধরে ধরে কলেজগুলোর নাম বলা যেতে পারে, যেখানে অভিযোগ রয়েছে একাধিক নেতা চুল পেকে গেছে, সে কলেজে তার দীর্ঘদিনের কোনো সম্পর্ক নেই, তার বয়স 40 পেরিয়ে গেছে, ছাত্রাবস্থা অনেক দিন আগে তার জীবন থেকে চলে গেছে, কিন্তু তার কথা ছাড়া কলেজে একটি পাতাও নড়ে না। এই যে মনোজিতের কথা আমরা বলছি, সে তো কলেজের কেউ নয়, কিন্তু তুমি দেখো, এই যে দেখো এই দেওয়ালটা দেখো, এই দেওয়ালে লেখা রয়েছে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্ট। মনোজিৎ দাদা কোত্থেকে এই কলেজের হৃদয়ে চলে এলেন, যে দাদা দীর্ঘদিন আগে পাস আউট করে গেছেন। এই হচ্ছে প্রত্যেকটা কলেজের ছবি। নাম ধরে ধরে বলা যেতে পারে, আশুতোষ কলেজ থেকে শুরু করে চিত্তরঞ্জন কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজ, সব জায়গায়, সুরেন্দ্রনাথ কলেজ সহ সব জায়গায় কিন্তু এই টিএমসিপি দাদাদের দাদাগিরি চলে, এবং সেই দাদাগিরি মেনে মাথা নিচু করে পড়ুয়াদের পড়তে আসতে হয়। কলেজে কলেজে এই দাদাগিরি কেন চলবে, এই প্রশ্ন কিন্তু সাব্বির আলীর ক্ষেত্রেও যেমন। একদমই সুমন, একদমই। এবং তুমি যে দেওয়ালটা দেখালে, সুমন, তুমি যে দেওয়ালটা দেখালে, যেই গ্রাফিটিটা দেখালে, সেই গ্রাফিটিতে মনোজিৎ দাদাকে তার ভাই বোনেরা কিভাবে স্বাগত জানাচ্ছেন, সেটা তার নিচেও আর একটা ব্র্যাকেটে লেখা টিম এমএম। আর এই এমএম বললে এক্ষেত্রে নিশ্চয়ই মনোজিৎ মিশ্র, কিন্তু এই টিম এমএম এর সদস্যদের দাদার প্রতি ভালোবাসা, কিন্তু সেই দাদা মূল অভিযুক্ত এই ঘটনায়। এখন সেই দাদার ভাই বোনেরা তার দাদার এই ভূমিকাকে কিভাবে দেখছেন, সেই প্রশ্নের উত্তরও আমরা নিয়ে ছাড়বো। কিন্তু এই মুহূর্তে যে সমস্ত কলেজে এই দাদাদের দাদাগিরির অভিযোগ আসছে, এরকমই একটি কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, সেই কলেজের অধ্যক্ষ যিনি পঙ্কজ রায় কি বলছেন একবার শোনাবো আপনাদের। এই অছাত্ররা তারা শেষ দিনও আমাকে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। যে শব্দগুলো আমি আবার দ্বিতীয়বার উচ্চারণ করতে পারবো না, এইরকম শব্দ। তো এবং এরা পুরো ভ্যাকেশন ইউনিয়ন রুম খুলেছে, যথেচ্ছা করে ঘুরে বেরিয়েছে। কিন্তু আমি পুলিশকে বহু জানিয়েছি, পুলিশ পিকেটিংও বসেছে, তারপরেও আমার প্রাইভেট সিকিউরিটি তাদের আমরা ডেকে ধমকেছি, তারপরেও এদের তাণ্ডব লীলা এটা বন্ধ করা যায় না। আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের প্রাক্তন অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি, তিনিও এই বিষয়ে কথা বলেছেন। পিসিআর কে বলবো তার বক্তব্যটা একটু দর্শকদের শোনাতে। কোনো নিয়ম নীতি এখন চলে না। এখন
দাদাদের নিয়ম, তারা সেটাই নিয়ম। প্রিন্সিপালরা একদম ঠুটো জগন্নাথ, তাদের কথা বললে তার গলা কাটা যাবে, তাদের চেয়ার নড়ে যাবে, 1 মিনিটে তাদেরকে করে দেবে, ট্রান্সফার করে দেবে। তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই। প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্রে তাই। প্রিন্সিপালরা সব অসহায়, তারা বলছে তো আমাকে। আচ্ছা, যে দলের দাদাদের দিকে অভিযোগের আঙুল, যে দলের দাদাদের বহিরাগত দাদাদের দিকে অভিযোগের আঙুল, সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তারা কি বলছেন, তাদের মধ্যে একজনের বক্তব্য এবার আমি পিসিআরকে বলবো একটু শোনাতে। একদমই ভুল কথা। যাদের পায়ের নিচের মাটি চলে গেছে, যারা শূন্য থেকে মহাশূন্যের পথে, তাদের এইসব ভুলভাল মন্তব্যের কোনো কথা আমরা উত্তর দিতে পারছি না। সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে একটা নির্বাচন করতে মিনিমাম 1.5 মাস সময় লাগে। সেই নির্বাচন করতে গিয়ে কিভাবে করতে হবে, আমি আশাবাদী যে রাজ্য সরকার নিশ্চয়ই তার ব্যবস্থা নিচ্ছে। এখন এই মুহূর্তে ইউনিয়ন রুমগুলো তৃণমূল ছাত্র পরিষদের দখলে কেন, এই প্রশ্ন তারা তুলছে। কারণ কি, সাধারণ ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের উপর আস্থা রাখে। আপনি যে কোনো কলেজে গিয়ে দেখতে পারেন, যে কোনো বিশ্ববিদ্যালয়তে গিয়ে দেখতে পারেন যে তৃণমূল ছাত্র পরিষদ কিভাবে পরিশ্রম করে চলেছে দৈনন্দিন ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য। আপনারা শুনলেন অভিরূপ কি বলছেন। আমি এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি দেবাঞ্জন দের সঙ্গে, এসএফআই রাজ্য সম্পাদক। দেবাঞ্জন, তারা নানাবিধ বিষয় বলছেন, কিন্তু এর আগে দীর্ঘ 34 বছর বাম শাসনের সময় কলেজে কলেজে আমরা দেখেছি এসএফআই এর দাদা দিদিদের এবং তাদের বিভিন্ন সময় তাদের কার্যকলাপ, কিন্তু নির্বাচনই হয়নি। এই ধরনের বহিরাগত দাদাদের দাদাগিরি আপনি কিভাবে দেখেন? আপনারা কি ব্যাখ্যা দেবেন? এর কোনো ব্যাখ্যা আছে? 7-8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এমনটা বামফ্রন্ট সরকারের সময় কখনো দেখা যায়নি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এসএফআই যে সময় একাধিক ইউনিয়ন পরিচালনা করেছে গোটা রাজ্য জুড়ে, সেই সময় ছাত্রছাত্রীরা, ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তারা ইউনিয়ন পরিচালনা করত। বাইরে থেকে উঠে আসা পাড়ার মাস্তানরা তারা গিয়ে ইউনিয়ন পরিচালনা করতো না। এখন তৃণমূল যেটা করবার চেষ্টা করছে, প্রতিটা ছাত্র সংসদকে ব্যবহার করে ক্রাইম সিন্ডিকেট তৈরি করবার চেষ্টা করছে ক্যাম্পাসের ভেতর। সেই ক্রাইম সিন্ডিকেটেরই ফলাফল এই একের পর এক এই ঘটনাগুলো। আজকে 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। আইসিসি গঠন করা হয়নি কোনো ক্যাম্পাসে, নির্বাচিত আইসিসি নেই কোনো ক্যাম্পাসে। কার্যত ক্যাম্পাসগুলোকে তৃণমূলের ক্রাইম সিন্ডিকেট, ক্রিমিনালদের মানে আতুর ঘরে পরিণত করেছে, যার ফলাফল এই সমস্ত ঘটনা। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন, ইমিডিয়েট নির্বাচিত আইসিসি গঠন সমস্ত ক্যাম্পাসে করতে হবে। থ্যাংক ইউ দেবাঞ্জন। ইমিডিয়েট নির্বাচন করে এই পরিস্থিতির সামাল দিতে হবে, পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দেবাঞ্জন দে, এসএফআই নেতা, তিনি তেমনটাই বলছেন। তৃণমূলের গুন্ডারা কন্ট্রোল করছে কলেজ, ইউনিভার্সিটি। ঠিক এভাবেই এই ধরনের ঘটনার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। কি বলছেন এবার শোনাবো। ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন যে এই কলেজগুলো দুর্বৃত্তদের আখড়া হয়ে উঠছে, কলেজে কলেজে টিএমসিপির দাপট চলছে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন তার মুখ থেকে। মানে যারা করেছে এই ঘটনাটা ল কলেজে, তাদের কত দাপট। তারা ভাইস প্রিন্সিপালকে ওখান থেকে পরিচালনা করে, কে চাকরি পাবে, কে ডিউটি পাবে, কে অ্যাডমিশন হবে, এসব তারা ঠিক করে। অশোক দেবের মতো সিনিয়র একজন পলিটিশিয়ান, তার আশীর্বাদ ধন্য। আমাদের ল মিনিস্টারের আশীর্বাদ ধন্য। যত বড় বড় নেতা ওখানে, টিএমসিপির প্রেসিডেন্ট, তার আশীর্বাদ ধন্য। তারা এখনো বলছে আমরা চিনি না। কদিন হয়তো পরে বলবে যে অভিষেক ব্যানার্জিকেও তারা চেনে না। এই যে একটা পার্টি চলছে, দুর্বৃত্তদের আখড়া হয়েছে, এটা ডাকাতদের দল, তার ডাকাত রানী হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি বলিনি,
কুণাল ঘোষের মতো লোকেরাও বলেছেন আগে। আজকে সেটা এমন জায়গায় পৌঁছে গেছে, এখান থেকে ফিরে আসার জায়গা নেই, সব রসাতলে যাচ্ছে। আসলে একটার পর এক এই ধরনের ঘটনা, এই ধরনের অনভিপ্রেত ঘটনা দেখলে মনে হয় যে এই সমস্ত কলেজগুলোতে বোধহয় পড়াশোনা ছাড়া বাকি সব কিছু হয়। জানি না সময়ের উত্তর দেবে, কিন্তু কসবার কলেজে নির্যাতিতার সঙ্গে যে গণধর্ষণ হয়েছে সেইটার প্রমাণ পাওয়া গিয়েছে। মেডিকেল পরীক্ষায় প্রমাণ পাওয়া গিয়েছে, সিএনএমসি সূত্রে সে খবর। আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে বেশ কিছু ডিটেলিং রয়েছে। সৌরভ, ঠিক কি কি পাওয়া যাচ্ছে রিপোর্টে, কি কি জানা যাচ্ছে? সিএনএমসি সূত্রের খবর যে গাইনি বিভাগে এই নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয় এবং সেই গাইনি বিভাগের চিকিৎসকেরা যারা এই মেডিকেল পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন তাদের একাংশের বক্তব্য হচ্ছে যে তারা মেডিকেল লিগাল পরীক্ষা করে দেখেছেন যে তরুণীর গলায় কামড়ের দাগ রয়েছে, মারধরের চিহ্ন রয়েছে, সারা শরীরে অ্যাসল্টের চিহ্ন রয়েছে এবং সেক্সুয়াল অ্যাসল্টের চিহ্ন রয়েছে এবং যৌনাঙ্গ আঘাতের চিহ্ন রয়েছে এবং সেটাই মেডিকেল লিগাল রিপোর্টও প্রতিফলিত হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ সৌরভ।